স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, গতকালই কেন্দ্রীয় ব্যাংক এই চলতি বছরের প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে। তো সেই মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে আর মূল্যস্ফীতি কমানোর একটি গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি 7 থেকে 8% এই জুন নাগাদ নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর বলেছেন যে ব্যাংকিং খাতকে ঠিক করতে আসলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সংস্কার নিশ্চিত করা হবে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত পেতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। আজ আমরা মুদ্রানীতি নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের সাথে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ডক্টর এম মাসরুর রিয়াজ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনার কাছেই প্রথমে আসতে চাচ্ছি একটা বিষয়, যে নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে 10%। এর আগে আমরা এটি বাড়ানোর প্রবণতা দেখছিলাম, তো এবার দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক এটি একটা জায়গায় আছে। তো এই সিদ্ধান্তের আসলে কিভাবে এই সিদ্ধান্তটিকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আমি মনে করি মনিটারি পলিসিটা বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেছে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ নেওয়ার জন্য। কারণ দেখেন, একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে বাংলাদেশ ব্যাংক আছে, আমরা সবাই আছি, যে ম্যাক্রো চ্যালেঞ্জের ধারাবাহিকতা চলছে, এখনো এটা থেকে বেরোতে পারেনি। এবং সেই ম্যাক্রো ইস্যুগুলোর মধ্যে যেটা সবচাইতে বেশি আমাদেরকে বাইট করছে সেটা হলো একদম পারসিস্টেন্টলি হাই ইনফ্লেশন, খুবই উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। 9.9, একদম 9.4 টোটাল, ফুডটা আর একটু বেশি। তো এরকম একটা সময়ে আসলে কন্ট্রাকশনারি বা রক্ষণশীল মনিটারি পলিসি বজায় রাখা ছাড়া আর কোনো উপায় নেই বা ছিল না, অন্তত আরো কিছু দিনের জন্য বা আরেকটা পিরিয়ডের জন্য। তো সেই জায়গাটা বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় সঠিক অ্যাপ্রোচে আছে। কারণ এটার জন্য অনেক কষ্ট হচ্ছে, যেমন বিজনেসের বিশেষ করে, মানে সেটা আমরা সবাই বুঝি, কিন্তু আসলে মানে ওই এক ছোট কষ্টটা বা সাময়িক কষ্টটার বিনিময়ে আমাদের এই বড় সমস্যাটা যেটা ইনফ্লেশন, যেটার প্রভাব অনেক ওয়াইড স্প্রেড, এবং এটা একটা সময় গিয়ে এক্সচেঞ্জ রেটকেও আমাদের ডেপ্রিসিয়েশনের দিকে ধাবিত করে, রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট বাড়িয়ে তুলে, রাইট? তো সেইটা অ্যাড্রেস করাটা আসলে বিগার প্রায়োরিটি। তো সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক রাইট অ্যাপ্রোচ, কিন্তু ব্যালেন্স করেছে। এই জন্যই বললাম যে ইন্টারেস্ট রেট যখন নীতি সুদহার প্রায় 11-12 বার গত 1 বছরে বেড়ে 10% এসছে, সেইটা কিন্তু মার্কেট ইন্টারেস্ট রেটকে 14-15% নিয়ে গেছে। তো বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এবং অন্যান্য যে খরচ বৃদ্ধি ব্যবসার, এই জায়গায় গিয়ে এর চেয়ে বেশি আর ইন্টারেস্ট রেট অ্যাফোর্ড করা আসলে ব্যবসা বাংলাদেশের প্রাইভেট সেক্টরের জন্য ডিফিকাল্ট। ইনফ্যাক্ট 14-15%ই হয়তো অনেক ধরনের ডিফিকাল্টির মাঝে সেটাও অনেকে অ্যাবজর্ব করতে পারছে না। তো এই অবস্থায় মানে একটা অনেকের শঙ্কা ছিল যে নীতি সুদহারটা আবার বাড়বে নাকি একটু। তো বাংলাদেশ ব্যাংক এটা বাড়ায়নি। আমি মনে করি এখানে একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছে। কমালে সবাই খুশি হতো, কিন্তু কমানোটা হয়তো এই মুহূর্তে খুব বেশি কমানোর স্পেস নাই। বাট আমরা আশা করব এর ধারাবাহিকতায় যদি ইনফ্লেশনটা এই বছরের কোনো এক সময়, বাংলাদেশ ব্যাংক বলেছে জুনের মধ্যে, কিন্তু আমি বলবো যে যদি এই 2025-এর কোনো এক সময় গিয়ে 7 বা 7.5 নেমে আসে, তখন হয়তো আস্তে আস্তে একটু নীতি সুদহার একটু একটু করে কমিয়ে নিয়ে আসতে পারবে। সুতরাং একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়েছে বলেই আমি মনে করি। জি, মূল্যস্ফীতি প্রসঙ্গে আপনার কাছে আমরা আবার আসবো। একটু তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে নীতি সুদহারের যেই সিদ্ধান্তটি মাসরুর রিয়াজ বলছিলেন, অনেক ধরনের সুবিধা অসুবিধা দুই দিকেই আছে আর কি। তো আপনার কি মনে হয়, মানে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে মানে এখনকার যে অর্থনৈতিক বাস্তবতা আমাদের, মানে কতটুকু সহায়ক হবে আসলে এই মুদ্রানীতি? আংশিক সহায়তা হবে। আমি প্রথমেই একটু একমত হই ডক্টর মাসুর রিয়াজের সাথে, যে আসলে সেই অর্থে আমি মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এখন নীতি সুদের হার কমানোটা সম্ভব হয়নি। এটা যে সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন, এটা আগের যেই সিদ্ধান্ত এসেছেন যখন নতুন গভর্নর দায়িত্ব নিলেন, গত 5 মাস হয়েছে প্রায়, সেই সময় উনি যেই ধরনের নীতি অবস্থান নিয়েছিলেন তারই একটা ধারাবাহিকতার ভিতরে এটা এসছে। এখন মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুদ্রানীতি
কতখানি কার্যকর এটা নিয়ে অনেক সময় আমরা বিতর্ক করি। এটা সবসময় এটা আংশিক কার্যকর হবে, কারণ আপনার বিভিন্ন নীতির সংশ্লেষে কিন্তু আসলে আমরা একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে চাব। তো সেই দিক থেকে মুদ্রানীতির মূল যেই এফেক্টিভনেসটা, যেটা প্রভাবটা রাখে, সেটাকে আমরা বলি কোর ইনফ্লেশনের জন্য। তো ওইটা আসলে আমাদের যেই মূল্যস্ফীতিটা আছে এর ভিতরে খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির ভিতরে যদি আমি জ্বালানিটাকে বাদ দিই, তাহলে অন্যান্য জায়গায় এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুদ্রানীতি অধিকতর কার্যকর। একেবারে অন্যদিকে কার্যকর আমি সেটা বলছি না, কিন্তু অধিকতর কার্যকর এটার জন্য। তো সেই জায়গাটায় কাজ করার জন্য এই নীতিটা চলছে। অন্যদিকে যে কার্যকারিতাটা আছে সেটার ক্ষেত্রে বিশেষত খাদ্য মূল্যস্ফীতি, যেটা সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে বেশি তাড়িত করে, বেশি পীড়ায় রাখে। এবং আমার যদি আপনি দুটোর মধ্যে তুলনা করেন, তাহলে আপনার খাদ্য মূল্যস্ফীতিটাই এখন বেশি আছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির বাইরে। তখন আপনাকে সেইটার জন্য কিন্তু আপনার যোগান ভিত্তিক যেই নীতি সিদ্ধান্তগুলো, অর্থাৎ আমার উৎপাদন বাড়াতে হবে, আমার যোগান বাড়াতে হবে, আমদানিটাকে ঠিক রাখতে হবে, ওই জায়গাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখন সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা একেবারে নাই তা না, কিন্তু ভূমিকা আছে, কিন্তু কম। ওখানে অন্যান্য যে সরকারের অংশগুলো আছে, কৃষিকে আরও ত্বরান্বিত করা, সেই জায়গাটাতে কাজ করার রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আমি মনে করি যে যেই সিদ্ধান্তের ভিতরে যেটা আমরা পাইনি মুদ্রানীতির ভিতরে খুব পরিষ্কারভাবে, হয়তো এটা ভেতরে আছে কিন্তু পরিষ্কারভাবে পাইনি, সেটা হলো যে ওই জায়গাটাতে ওনারা যতটুকুই আমার এখন ঋণ প্রবাহ হবে, তার ভিতরে আমি কৃষির খাতটাকে বা আমার যারা ছোট উদ্যোক্তা আছেন তাদেরকে একটু বেশি প্রাধিকার দেওয়ার কোনো সুযোগ আছে কি না, সেই জায়গাটা আমাদেরকে দেখা দরকার ছিল। কারণ স্বাভাবিকভাবে যে গড়পড়তার যে প্রভাবটা আমরা দেখছি, এই আমরা যেটাকে সংকোচনমূলক বা সংযত নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতি বলি, সেইটাতে হলো যে আপনি সবাইকে যদি সমানভাবে ট্রিট করেন। আমার এখন কিন্তু কৃষি ঋণের ক্ষেত্রে, মানে কৃষি ঋণ এবং এসএমইর ঋণের প্রবাহ কথা বলছেন? হ্যাঁ, মানে কৃষি ঋণের যেই আমার এখন প্রবৃদ্ধি আছে এটা খুবই কম আছে, মানে এটা তো কমে যাচ্ছে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে প্রায়োরিটিটা দেওয়া দরকার ছিল। এটা তো আগেই দেওয়া দরকার ছিল, কারণ মূলত আমাদের কৃষি ঋণের যেই প্রয়োজনটা হয় এটা বড় মৌসুমে হয়। বড় মৌসুমে এখন আমরা মাঝামাঝি অবস্থায় আছি। আর দ্বিতীয় আমি যেটা বলবো সেটা হলো যে এর ভেতরে আর একটা বড় জায়গা থাকবে, তো হলো যে আমার সুশাসন নিশ্চিত করা। আমার যে সাপ্লাই চেনের ভিতরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, এটার ভেতরে বাজারের কারসাজি আছে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে, তো সেই জায়গাগুলোতে তো নজরদারি লাগবে, সেটাও হয়তো তারা করবেন। কেন্দ্রীয় ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ হয় হলো যে আমদানি করবার ক্ষেত্রে আমরা জানি যে এখন আমদানির ক্ষেত্রে কিছুটা সংযত আচরণ করা হচ্ছে, যেন আমার, কারণ আমাদের বৈদেশিক মুদ্রার পরিস্থিতিও ভালো না, বিনিময় হার চাপের মুখে। কিন্তু গভর্নর কিন্তু বলেছেন যে রমজানকে সামনে রেখে মানে সেই জায়গাটা ওই জায়গাটা ওনারা দেখছেন। আমি এই জন্য বলছি যে এটা একটা অংশ। তো একা উনি মানে কেন্দ্রীয় ব্যাংক এটাকে নামিয়ে আনতে পারবে কিনা, 7-8 হবে কিনা, এই প্রশ্ন আমি গত দুদিন ধরে অনেকবার মিডিয়ার কাছে শুনেছি। আমি সবসময় বলি যে এটা আসলে একটা টিম ওয়ার্কের ব্যাপার, কিন্তু তিনি হয়তো সেই অর্থে তার দায়িত্ব পালন করছেন। আমি যেটা বলবো যে এই মুদ্রানীতি যখন বাস্তবায়ন হবে, সেই বাস্তবায়নের ক্ষেত্রে ওই কৃষি এবং ছোট উদ্যোক্তাদের দিকে বিশেষ মনোযোগটা দেওয়া। দ্বিতীয় যেটা আমি বলবো সেটা হলো যে মুদ্রানীতিটা একটু পরে এসেছে আর কি, মানে আমাদের আসলে স্বাভাবিক যদি নিয়ম বলেন, এটা তো আসলে 6 মাসের মুদ্রানীতি আপনি বললেন, তো ওটা তো দেওয়ার কথা ছিল হয়তো ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে। আমরা দেখেছি বিগত সরকার জানুয়ারির শেষ সপ্তাহে দিত, এখন এটা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসলো। তো নীতি অবস্থান খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু মুদ্রানীতির ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাগুলো অনেক, মানে যেই বিবৃতিটা এসছে এটা খুবই গতানুগতিক। এখানে আরও কিছু বিষয় হয়তো স্পষ্টীকরণের কথা দরকার ছিল আর কি। জি মাসুদ রিয়াজ, আমি একটু মূল্যস্ফীতি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা তফিল ইসলাম খানও বলছিলেন যে বাজার ব্যবস্থাপনা বা এই জায়গাগুলো যে আমরা যেটি দেখছি যে খাদ্য মূল্যস্ফীতিটাকে আসলে খুব বেশি হ্রাস টানা যাচ্ছে না, সেক্ষেত্রে বারবারই আসলে এই বাজার ব্যবস্থাপনা, উৎপাদন, এই জায়গাগুলোর কথা আসছে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তো এক ধরনের উদ্যোগ নিচ্ছে, এর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য যেই অধিদপ্তরগুলো কৃষির, মানে সেই জায়গায় কোনো উদ্যোগ দেখছেন কিনা, বা এই এখন অন্তর্বর্তী সরকারের যা মানে করণীয় ছিল সেই জায়গাটায় মানে তারা ঠিকভাবে কাজ করতে পারছে কি না, বা না পারলে কেন পারছে না, কি মনে হয় আপনার?
আমি তৌফিক ভাইয়ের সাথে একদম একমত যে এটা তো ধরেন মুদ্রানীতি এক প্রধানতম ভূমিকা পালন করে, কিন্তু এক্সক্লুসিভলি একাই সবকিছু করবে না ইনফ্লেশনকে অ্যাড্রেস করতে, তার পক্ষে সম্ভব না। সো এবং বাই ডিন্ট অফ দ্যাট বাংলাদেশ ব্যাংকও একা এই পুরো সমস্যাটা সমাধান করতে পারবে না, কিন্তু তাদের নেতৃস্থানীয় ভূমিকাটা তাদের। এখন এর বাইরে ধরেন ফিসকাল পলিসিতে কিছু কোঅর্ডিনেশন প্রয়োজন হয় বা কোঅর্ডিনেটেড মুভ, সেখানে আমরা দেখেছি যে ধরেন ট্যাক্স বা ট্যারিফ রিমুভাল বা মিনিমাইজেশন সেটা কিন্তু করা হয়েছে। ওইখানে আর খুব বেশি সুযোগ আছে নাকি বা স্পেস আছে নাকি কিছু করার, এটা আমি শিওর না। হয়তো পার্টিকুলার কোনো প্রোডাক্টে থাকতে পারে, কারণ মানে এটার সাথে সাথে এটাও ঠিক যে সরকারের রেভিনিউ কালেকশনও তো ব্যাপকভাবে মানে স্লো ডাউন করেছে। আপনারা জানেন 58,000 কোটি টাকা প্রথম 6 মাসে ফিসকাল ইয়ারের ডিসেম্বর পর্যন্ত ঘাটতি। সুতরাং এর বাইরে যেটা আরেকটা আছে সেটা হলো সাপ্লাই বা যোগান। এখন সেই যোগানটা সেইটা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি মনে করি। এইটা এই গত 6 মাস যখন এই বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্ব বা ইন্টারিম গভর্নমেন্ট আসার পর একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো প্রয়োজন ছাড়া তারা প্রায় ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত টাকা ছাপানো বন্ধ রেখেছিল। তারপর ডিসেম্বরে এসে 22,000 কোটি টাকা ছাপাতে হয়েছে বাধ্য হয়ে, যে 6টা ব্যাংক প্রায় ধসে যাওয়ার মতো অবস্থা, সেগুলোকে টিকিয়ে রেখে কনফিডেন্স বজায় রাখা বা ব্যাংক রান অ্যাভয়েড করা। কিন্তু তারপরেও বলবো যে ওভারঅল যে কোনো কারণ ছাড়া বা কোনো পার্টিকুলার গোষ্ঠীর নিয়ন্ত্রিত ব্যাংককে সুবিধা দেওয়ার কারণ উদ্দেশ্যে টাকা ছাপানো বন্ধ রেখেছে, এটা একটা ভালো জিনিস ছিল। তার সাথে সাথে যেটা কিন্তু তারপরে যদি ইনফ্লেশনটা কমেনি, এটার একটা প্রধানতম কারণ ছিল আপনার সাপ্লাই। এই সাপ্লাই ডিসরাপশনটা মূলত হচ্ছে ইম্পোর্ট যে টাইটনেস আছে, কম্প্রেশন আছে। কারণ আপনারা জানেন 22 সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে রিজার্ভ ফরেন এক্সচেঞ্জের সিনারিও এগুলোর উপর ভিত্তি করে ইম্পোর্ট কম্প্রেশনে যাওয়া হয়েছে, ইম্পোর্টকে ডিসকারেজ করার জন্য বিভিন্ন নেওয়া হয়েছে। এখন সেই জায়গাগুলো কিন্তু এখনো কিছু বেশ বেশ খানিকটাই এখনো বিদ্যমান, যদিও অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কয়েকটা জায়গায় পার্টিকুলারলি রোজাকে মাথায় রেখে 14টা আইটেমে এগুলো একটু রিল্যাক্স করা হয়েছে, কিন্তু লার্জলি এখনো আপনার এটা বিদ্যমান। এবং যার ফলে আপনি দেখবেন যে র মেটেরিয়ালস ইম্পোর্ট কমেছে, ইন্টারমিডিয়েট গুডস ইম্পোর্ট কমেছে, ক্যাপিটাল মেশিনারি তো ভয়াবহ রকম ড্রপ করেছে যেহেতু বিনিয়োগ হচ্ছে না। তো এই যে সাপ্লাই ডিসরাপশনটা ইম্পোর্ট কম্প্রেশনের কারণে, সেই জায়গাটা কিন্তু মার্কেটের যোগানকে মানে ব্যাপকভাবে প্রভাবিত করছে। এইটার এফেক্টটা যতদিন আমরা নর্মালাইজেশনের কাছাকাছি নিতে না পারবো, ততদিন ইনফ্লেশনকে শুধুমাত্র ইন্টারেস্ট রেট দিয়ে আমরা অ্যাড্রেস করতে পারবো না। আর এটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমাদের ডাবল ব্লো আমি বলবো। একদিকে আপনার ইম্পোর্ট কম্প্রেশনও চলছে, যেটার ভিত্তিতে সাপ্লাই ডিসরাপশন এবং আউটপুট ডিসরাপশন বা ড্রপ করছে, আর তার সাথে সাথে ইন্টারেস্ট রেটটাকে দরকারের চেয়েও বেশি সময় ধরে আমাদেরকে বাড়িয়ে রাখতে হচ্ছে বা হবে, এবং সেইখানে গিয়ে আবার কস্ট অফ বিজনেস বেড়ে ব্যবসা বাণিজ্যের অসুবিধা, একটা ভিশাস সাইকেল। সুতরাং আমরা আশা করছি, মুদ্রানীতিতেও বলেছে ঘোষণাতে, যে বাংলাদেশ ব্যাংক $10-11 বিলিয়ন এডিশনাল আশা করছে সাপ্লাই এই ফিসকাল ইয়ারে। মানে এক্সপোর্ট যেহেতু একটু ভালো দিকে আছে, রেমিটেন্সেস ভালো দিকে আছে, তো সেটা সত্যি এক্সপোর্টে আমার গতবারও 8% গ্রোথ হয়েছে। তো আমার মনে হয় আমাদের ডেস্টিনেশন মার্কেট গুলায় ডিমান্ড এই মুহূর্তে ভালো, কনজামশন ভালো। আমরা যদি এনার্জি এবং লেবার ডিসপিউট এটাকে অ্যাড্রেস করে কন্ট্রোল করে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর গুলার আউটপুট ধরে রাখতে পারি, আমার এক্সপোর্ট গ্রোথ ডাবল ডিজিট 10-12% অন্তত হবে আমার ধারণা। এবং সেটা যদি হয় অ্যাডিশনাল 10% হলেও কিন্তু আমরা $5 বিলিয়ন অ্যাডিশনাল সাপ্লাই পাবো এই বছর, 50 বিলিয়ন। সিমিলারলি রেমিটেন্সে যদি আমরা ফরেন এক্সচেঞ্জ কারেন্সির স্টেবিলিটি ধরে রাখতে পারি। তৌফিকুল ইসলাম খান, একটু সংস্কার প্রসঙ্গে যেতে চাই। সাম্প্রতিক সময় আসলে বাংলাদেশ ব্যাংক বলছে যে সংস্কার কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে গতকালও গভর্নর ডক্টর হাসান ইসমাইল মনসুর বলেছেন যে আমরা কোনো কমিশন এখানে করা হয়নি, টাস্ক ফোর্স করা হয়েছে, যাতে আমরা জানি কি করতে হবে, সেই কাজগুলো যাতে দ্রুত করা হয়।
এবং 1 থেকে 1.5 বছরের মতো একটি সময় উনি বলেছেন যে এর মধ্যে মোটামুটি একটা সংস্কার নেওয়া যাবে। কিছু আইনের পরিবর্তনের কথাও বলেছেন, 2% শেয়ার একই পরিবারের কয়জন থাকতে পারবে না থাকতে পারবে ব্যাংকের ডিরেক্টরশিপে, তারপরে মানে এইরকম কিছু আইনের পরিবর্তনও তারা আনতে চাচ্ছেন আর কি। তো এই সংস্কারের ব্যাপারে মানে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন গভর্নরের দায়িত্ব নেওয়ার পর থেকে মানে কি অগ্রগতি দেখছেন সংস্কারের, বা আপনার পরামর্শ কি সামনের দিনে? দেখেন, আমি মনে করি যে হয়তো কিছু জায়গায় হয়তো টাস্ক ফোর্স কাজ করবে, এটাতে কোনো সমস্যা নাই, এবং কিছু জায়গায় দ্রুতই কাজ হবে। তার বাইরে গিয়ে আপনার বড় আকারে কাঠামোগত সংস্কার করতে হলে একটা হয়তো ওভারঅল অ্যাপ্রোচ দরকার ছিল। এখন টাস্ক ফোর্সের যে দায়িত্বগুলো আমি যতটুকু দেখছি তাতে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হচ্ছে আর কি। তো সেইটা হলো যে ভেঙে ভেঙে জিনিসটাকে দেখা হচ্ছে। যেইটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে কিছু জায়গায় তো আমরা জানি যে এটাকে গত সরকারের সময়ে বিভিন্নভাবে এই জায়গাগুলোতে দুর্বল করা হয়েছে। তা সহজ পন্থা তো হলো আগের জায়গায় ফেরত চলে যাওয়া। যেইটা অনেক বেশি আমি দেখি নাই সেটা হলো যে আপনার এখনো পর্যন্ত ঠিক কোন কোন জায়গাতে আপনি স্বচ্ছতা আনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এইটা এক ধরনের উদাহরণ তৈরি করা উচিত। যেমন আমি যদি বলি যে হয়তো অডিটগুলো করার জন্য অপেক্ষা করা হচ্ছে ব্যাংকের আলাদা আলাদা করে, কিন্তু আপনার অনেক বেশি আপনাকে চিন্তা করতে হবে যে আগে যেভাবে ব্যাংকের মালিকানার শেয়ার নিয়ে দখল হয়ে গেছে সেইটা আটকানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের পদক্ষেপ নিতে পারত, পেশাদারি জায়গাগুলোকে কিভাবে সে দৃঢ়তার সাথে রাখবে। যদি আপনি ধরেও নেন যে এরপরে কোনো রাজনৈতিক সরকার আসুক বা এই সরকারের পক্ষ থেকে ওইখানে কোনো চাপ থাকবে না, তারপরেও আপনাকে চিন্তা করতে হবে যে যদি কোনো এক সময়, আজকে না হোক 10 বছর পরে হোক 20 বছর পরে হোক, আমরা যেন এই জায়গায় ফেরত না যাই। সুতরাং ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে চিন্তার বিষয় রয়েছে। একটা বড় চ্যালেঞ্জ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, সেইটা হলো যে আমার এই দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে আসলে কি করা যাবে। এবং সত্যিকার অর্থে এখন ওই ফরেনসিক অডিটের কথা আমরা শুনছি, এখন কয়েকটা ব্যাংকে শুরু হয়েছে, আরও কয়েকটা ব্যাংকে হয়তো দরকার হবে। সেই বিষয়টা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। যেটা আমার জন্য খুবই মানে আমি চাইবো যে কেন্দ্রীয় ব্যাংক করুক, সেটা হলো এইটার ভেতরে অনেক বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এটার যে কমিউনিকেশন, যে কথা বলি যে অগ্রগতি কী হচ্ছে নিয়মিতভাবে, এরপরে কি হবে, এই ধারণাটা দেওয়া শুরু করা উচিত। না হলে যেটা হবে, হয়তো ওনারা ঠিকই করছেন, কিন্তু যারা আপনার আরেকটু মধ্যমেয়াদে যখন বিনিয়োগের প্রসঙ্গ আসবে, তখন বিনিয়োগকারীদের যে কনফিডেন্স, আমার আমানতকারী যারা আছেন তাদের যে কনফিডেন্স, জনগণের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশাকে আপনার যদি ধরে রাখতে হয়, তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমার যেই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো আছে, এই প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলোকে আমি ঠিক করছি কিনা। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে এখন যতগুলো টাস্ক ফোর্স হয়েছে, এটা ইমিডিয়েট প্রায়োরিটির দিকে তারা নজর দিচ্ছেন। হ্যাঁ, যে ব্যাংকের যেগুলো খারাপ অবস্থায় এটাকে ধরে রাখা, অর্থ পাচারি। আর ইমিডিয়েট প্রায়োরিটির মধ্যে যেটা হয়তো যথেষ্ট পরিমাণ আগায়নি, সেটা হলো অর্থ পাচারের বিষয়টা। এখন এটা পুরোপুরি কেন্দ্রীয় ব্যাংকের হাতে না, এটা একটা টিম ওয়ার্কে লাগবে। এইটার জন্য বিচারিক প্রক্রিয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন কেন্দ্রীয় ব্যাংক কতখানি এটাকে নেতৃত্ব দিতে পারছেন, বা কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেই যেটা আমরা মানে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নেতৃত্ব দিতে পারছে, এইটা বিষয়ে আমাদের সন্দেহ এখনো যাচ্ছে না। এবং তারা এটাকে পুশ করতে পারছে কিনা যে আমার যে বিচার প্রক্রিয়াটা আছে এবং সেইখানে যারা সংশ্লিষ্ট আছেন, যারা তদন্ত করছেন, যারা আদালতে নিবেন, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে অনেক বেশি গতিশীলতা আসলে মানুষের একটা কনফিডেন্স আসবে যে আমি যেই সুশাসন হারিয়েছি, যে লুটপাটটা ব্যাংকিং খাতে হয়েছে, এই লুটপাটটা ঠেকানো সম্ভব। জি, আমরা একটু ডক্টর মাসুম রিয়াজ, মানে এই পাচারের অর্থ আসলে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকও আশাবাদী, তবে তারা মনে করছে যে একটু সময় সাপেক্ষ। মানে সঠিক পথে আসলে বাংলাদেশ ব্যাংক হাঁটছে কিনা, বা আপনি কতখানি আশাবাদী আসলে এই অর্থ ফেরত আনার ব্যাপারে বা এই বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে? দেখেন, অর্থ একটা সময় কিছু না কিছু ফেরত আসবে, কিন্তু কত আসবে, কত দ্রুত আসবে, এইখানে আমাদের এক্সপেকটেশন আসলে ম্যানেজমেন্টের বিষয় আছে।
এই পুরো আন্তর্জাতিক অর্থ পাচার বা এই বা পাচারকৃত অর্থ রিকাভারি, স্টোলেন অ্যাসেট রিকাভারি, এটা অত্যন্ত জটিল আইন, মানে এবং খুব মানে অনেক টেকনিক্যাল আইনি ব্যবস্থার সাপেক্ষে এটাকে কাজ করতে হয়। আমাদের দেশের আইন, গ্লোবাল আইন, এবং তার সাথে সাথে যেই দেশগুলোতে এটা গেছে সেই দেশগুলোর আইন। আর এইটা সময় সাপেক্ষ এই পুরো বিষয়টা। এখানে খুব দ্রুত অনেক টাকা চলে আসবে, এইটা আমার মনে হয় এই আশাটা করা ঠিক হবে না। এটা পৃথিবীতে কখনোই দেখা যায়নি। আপনারা মালয়েশিয়ার 1MDB, আপনারা মনে আছে যে প্রাইম মিনিস্টার তাদের নাজিব রাজাক এবং তার ফ্যামিলি বা তার অ্যাসোসিয়েটসরা যেই টাকা চুরি করেছিল বা পাচার করেছিল, তার মধ্যে মানে এটা চলছে প্রায় আজকে আমার তো মনে হয় 8-9 বছরের কম তো না। একটা অল্প একটা অংশ সোফার এটা ফেরত এসছে। কারণ এটা আসলে কয়েকটা বিষয়, এই অ্যাসেটটাকে ট্রেস করতে হয় কোন মানে প্রথম কথা হলো অ্যাসেটটা চুরির অ্যাসেট, এটাকে আইডেন্টিফাই করতে হয়। দেন এটা কোন পথে কোথায় গেছে এইটা ট্রেস করতে হয় এবং এভিডেন্স স্ট্যাবলিশ করতে হয়। তারপরে আসে হচ্ছে আপনার আইনি প্রক্রিয়া। তো এই পুরো বিষয়টা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। তো তারপরে আমি বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক এবং যে টাস্ক ফোর্স হয়েছে এরা অত্যন্ত অ্যাক্টিভ। তারা আমার মনে হয় শুরুটা ভালো করেছেন। মানে এই বিষয়টাতে প্রথম কথা হচ্ছে যে ফোকাস করছেন, দ্বিতীয়ত সমন্বয় করছেন, মানে অ্যাটলিস্ট ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশন প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, আন্ত এজেন্সি টাস্ক ফোর্স। তৃতীয়ত আমরা যেটা পত্র পত্রিকায় দেখেছি, যেই দেশগুলোতে অনেক বেশি টাকা পাচার হয়েছে, যেমন ইউকে তার মধ্যে একটা, সিঙ্গাপুর একটা, সুইজারল্যান্ড হয়তো তার মধ্যে একটা, এর প্রতিটা দেশের সাথেই বোধহয় একটা যোগাযোগ স্ট্যাবলিশ হয়েছে এই বিষয়টা। এবং কারণ এদের প্রায় এই 3টা দেশ থেকে আমরা শুনেছি যে কোনো না কোনো টিম এসছে। তার মানে হলো যে হয়তো তাদের বাইল্যাটারালি সেই সব দেশের যারা আইন প্রয়োগকারী সংস্থা বা এই রিকাভারির সাথে যারা জড়িত সেই সংস্থাগুলোর সাথে কোঅর্ডিনেশন শুরু হয়েছে, এটাও আমি মনে করি একটা ভালো উদ্যোগ। আর তার সাথে সাথে এখন আমার মনে হয় এইটা সময় এসছে, এই অ্যাসেট রিকাভারি খুবই হাইলি টেকনিক্যাল এবং স্পেশালাইজড। এগুলো আসলে পৃথিবীর বিভিন্ন, এটা বাংলাদেশে এই ধরনের খুব একটা এক্সপার্টিস নাই বললেই চলে। না, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলেছে যে মানে তারা বেশ কিছু টেকনিক্যাল কমিটির সাথে এই জিনিসগুলো শেয়ার করছে বা ট্রেনিং করানো হচ্ছে কর্মকর্তাদের। তো মাস্টারজি, আসলে আমাদের হাতে আর সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থেকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। তৌফিকুল ইসলাম খান, আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে এসে মতামত দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।